ফের অস্থির ডলারের বাজার। আইএমএফের পরামর্শে আংশিক বাজার নির্ভর বিনিময় হার নির্ধারণ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ আনতে ৩৩৫ কোটি টাকায় নির্মিত রূপপুর রেল স্টেশন, ২ বছরেও আসেনি কোনো মালামাল। নদীবেষ্টিত বরিশালে নামছে ভূগর্ভস্তরের পানির স্তর। সুপেয় পানির তীব্র সংকট, দ্রুত ব্যবস্থা না নিলে বিপর্যয়ের শঙ্কা। এবং আবাহনীকে সুবিধা দিতে আম্পায়ারদের হাত করার অভিযোগ পাপন গংদের বিরুদ্ধে। নিঃস্ব করেছেন দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অসংখ্য ক্লাবকে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। আমদানি ব্যয় ও দায় পরিশোধের চাপে ফের অস্থিতিশীল ডলারের বাজার। প্রতি ডলার লেনদেন হচ্ছে ১২৭ টাকা পর্যন্ত, আর ব্যাংকগুলোকে নির্ধারিত দামের বাইরে গিয়ে কিনতে হচ্ছে ডলার। তাই এবার আইএমএফের পরামর্শে নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে আংশিক বাজার নির্ভর বিনিময় হার নির্ধারণ করা হবে। তবে ডলার সরবরাহ স্বাভাবিক করতে পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাকিটা জানাচ্ছেন আতাউন নিয়ন। আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 40% বেশি লুটপাট আর পাচার হয়েছে, যার পরিমাণ ২৮ লাখ কোটি টাকার বেশি। এই অর্থ পাচারে চাপ পড়েছে রিজার্ভে, আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল ৬৭ টাকা। এই দর বেড়ে ২০১১ সাল পর্যন্ত ৬৯ থেকে ৭০ টাকার মধ্যে ওঠানামা করে। ২০১২ সাল থেকে ডলারের দাম এক লাফে ৭৬ টাকায় পৌঁছায়। ২০১৪ সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার হয়ে ওঠে অস্থিতিশীল। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হলে বাড়তে থাকে ডলারের সংকট। ২০১৭ সালের অক্টোবরে প্রতি ডলারের দর ছিল ৮০ টাকা, যা ২০২০ সালে ৮৪ টাকা ৯৫ পয়সা ও ২০২১ সালে হয় ৮৫ টাকা। এরপর ২০২২ সালে এক লাফে প্রতি ডলারের দর পৌঁছায় ১০০ টাকায়। তবে এর পরও থাকে ডলারের চরম সংকট। ২০২৩ সালে খোলা বাজারের প্রতি ডলারের দর ১৩০ টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে প্রতি ডলারের দর ১২০ টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ছে ডলারের দাম। ফলে খোলা বাজারে এর দর হয়েছে ১২৭ টাকা পর্যন্ত। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হচ্ছে ডলার। এ সময় ব্যাংকগুলোকে ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। তাই আইএমএফের পরামর্শে এবার নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সরবরাহ বাড়বে বলে মনে করে সংস্থাটি। চাহিদার চাপে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই আইএমএফের পরামর্শে আংশিক বাজার ভিত্তিক ডলারের দাম নির্ধারণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ধারণা করা হচ্ছে দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে ডলারের দাম। তবে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে। সেক্ষেত্রে অতি দ্রুত ডলারের দাম সহনীয় পর্যায়ে নামানো না গেলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। নতুন এ পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে বাজারের দাম সংগ্রহ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আর সমন্বয় করা হবে অনেকটা স্মার্ট সুদহার নির্ধারণের পদ্ধতি অনুসারে। ফলে দ্রুত সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক। আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম, এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কি কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কারণেও থাকতে পারে। কি কারণ আছে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করা হবে, ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। অপরদিকে আংশিক নয়, পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে না দিলে সংকট কাটবে না বলে জানান এই বিশেষজ্ঞ। ডলারের চাহিদার প্রেক্ষিতে যদি আমরা যোগানটা নিশ্চিত করতে না পারি, তখন হচ্ছে ডলারের দামটা বেড়েই যাবে। সুতরাং এরকম চাপিয়ে রেখে ডলারের দামটা একটা স্থিতিশীল রাখার যে প্রচেষ্টা, এটা অদূর ভবিষ্যতে বা লং টার্মে এটা আসলে সুখকর কোনো পরিস্থিতি বা সুফল এনে দেবে বলে মনে হয় না। এটা বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডলারের দাম সহনীয় করা না গেলে সুদ হার বৃদ্ধির সুফল মূল্যস্ফীতিতে দেখা যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল আনার কথা বলে ৩৩৫ কোটি টাকা খরচে নির্মাণ করা হয় রূপপুর রেল স্টেশন। অথচ উদ্বোধনের 2 বছরেও মালামাল আসেনি একবারও। অযত্নে পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ। এ নিয়ে 2 প্রতিষ্ঠানের অভিযোগ, পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর রেল স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রিপন হাসান। চকচকে লাগেজ ভ্যান, সদ্য ভারত থেকে কেনা ওয়াগন, নতুন রেলপথ। পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর তীরে ঠায় দাঁড়িয়ে আস্ত এক স্টেশন। প্ল্যাটফর্ম থেকে উকি দিলে অদূরে দেখা মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। ট্রেন আছে, পণ্যবাহী সারি সারি ওয়াগনও আছে। নেই শুধু কোনো কার্যক্রম, মাসের পর মাস এভাবে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম। কথা ছিল এই স্টেশনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল। এমন আশা দেখিয়ে প্রায় 2 বছর আগে এই স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। অথচ 2 বছরে কোনো পণ্য আসেনি এই স্টেশনে। তাতে এটি এখন গোচারণ ভূমি আর পিকনিক স্পট। চালু থাকলে তো বাজান নিজেও বাঁচবো বাজান, লোকজন যাওয়া আসা করবে, 5টা মানুষ হাঁটবে, আমিও তো বাঁচবো বাজান না। চালু হয় তাহলে এলাকার লোক বাঁচতো, বহুত লোক কাজ কাম করে খাইতো। এটা ভূতের বাড়ি হয়েছে, এখন নিরাপত্তারা পাহারা দেয়, গরু ছাগল মানুষজন খাওয়ায়। মালগাড়িতে মাল নাই, এই নতুন মালগাড়ি ওই 1 সপ্তাহ পর পর আসে শান্ডিং মান্ডিং করে আবার চলে যায়। $335 কোটি টাকা খরচে নির্মিত রেলপথের ভবিষ্যৎ জানতে স্টেশন ভবনে গিয়ে দেখা মেলেনি কোনো কর্মকর্তার। জানা গেল শুধুমাত্র রেলওয়ে নিরাপত্তা কর্মী ছাড়া কেউ আসেন না স্টেশনে। আচ্ছা, তারপরে রেলওয়ে কর্মকর্তা কেউই থাকে না? না না না, কোনো সময় এই স্টেশনের কোনো কার্যক্রম নেই, নাই, কোথায় টোটালি বন্ধ। যাদের খেয়াল রাখার কথা সেই পাকশী বিভাগীয় অফিস থেকে মেলেনি কোনো সদুত্তর। ওরা ওদের কোনো সেফটি বা কোনো কারণে করছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। আমাদের লাইনে তো কোনো ট্রেন তো ঢুকতেছে, তাদের ডিমান্ডের উপরে হয়েছে। এখন কেন তারা সরে যাচ্ছে, তাদের কোনো সেফটি বা কোনো কিছুর ইস্যু আছে কিনা এটা তো। রেলের সদ্যবিদায়ী মহাপরিচালক বলছেন, ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেই ব্যবহার করতে পারবে। আমাদের পক্ষ থেকে এটা পুরোপুরি ব্যবহার উপযোগী করা হয়েছে। এখন যখনই এই রূপপুর প্রকল্পের জন্য তারা কাজের জন্য যখনই তারা এটা চাহিদা দেবে অথবা যখন তারা চাইবে, তখন এটা তারা ব্যবহার করতে পারবে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালকের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন এটা রেলওয়ের উপর নির্ভর করে। এটা টোটালি নির্ভর করতেছে বাংলাদেশ রেলের উপরে। এটা রূপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট না। বর্তমানে এই ধরনের ট্রান্সপোর্ট প্ল্যান যেটা হচ্ছে, এই ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে এই রেল লাইন ব্যবহার করে কোনো মালামাল আনয়ন করা হবে এই ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই। দুই প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রজেক্টগুলো নেওয়াই হয়েছে হরিলুটের উদ্দেশ্যে।
আমরা তো এগুলোর প্রত্যেকটারই অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি, এগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। যারা যারা এগুলোর সাথে জড়িত সবগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত, প্রত্যেকটার ক্ষেত্রে কেস হওয়া উচিত। বাংলাদেশের যেখানে পুরাতন রেললাইন হওয়ার কারণে প্রায়শ আমরা দেখি ট্রেন দুর্ঘটনায় পড়েছে, তবে কোটি টাকা খরচে এই রূপপুরে নতুন রেললাইন করার পরও দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এর লোহার উপরের পাতে যেখান দিয়ে ট্রেন যাওয়ার কথা সেখানে মরিচা ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু অর্থের অপচয়ই নয়, বরং কর্তৃপক্ষের অদূরদর্শিতাও। সিফাত শাহরিয়ার, এখন, রূপপুর, পাবনা। নদ নদী বেষ্টিত হলেও বরিশালে দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এতে বিভাগ জুড়ে ভোগান্তিতে নগরবাসী। তবে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা গেলে সংকট সমাধান সম্ভব বলছেন বাসিন্দারা। আর বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সময়ের মধ্যে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত। তবে পানির ঘাটতি পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন অমিত হাসান। বরিশালকে বলা হয় পানির দেশ। মাকড়সার জালের মতো এই জনপদকে জড়িয়ে রেখেছে নদী, খাল আর জলাশয়। তবে গেল ৫ থেকে ৬ বছর ধরে এ অঞ্চলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। উপরিভাগে পর্যাপ্ত উৎস থাকলেও খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহান হাওলাদার। শরীরের সবটুকু শক্তি দিয়েও পাচ্ছেন না নলকূপ থেকে এক ফোঁটা পানি। একই চিত্র নগরীর বিভিন্ন এলাকার নলকূপের। বাধ্য হয়ে অনেককেই ভরসা করতে হচ্ছে কীর্তনখোলার পানির উপর। এতে নলকূপের বদলে সাবমার্সিবল পাম্পে ঝুঁকছেন। অপরিকল্পিতভাবে পাম্প বসিয়ে উত্তোলন করছেন ভূগর্ভস্থ পানি। অনেক কলই নষ্ট হয়ে গেছে, পানি দিলাম, পানি দিয়ে কল চাপলাম, এরপর পানি ওঠে না। নদীতে পানি আনতাম, আবার দুই এক কলসে নিয়ে ফুড়াইয়া ফেটকুড়ি দিয়ে খাইতাম। পানি তো অনেক কষ্ট করছে, বুঝলেন, একটু চাপতে হ্যাঁ অনেকক্ষণ পরে একটু পানি উঠতে। এর ফলে সুপেয় পানির স্তর তার ভারসাম্য হারাচ্ছে। আগে যেখানে বরিশাল নগরে 750 থেকে 800 ফুট নিচেই মিলত বিশুদ্ধ পানি, সেখানে এখন প্রায় 1000 ফুট নিচে যেতে হচ্ছে। এখনই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে অদূর ভবিষ্যতে হয়তো বরিশাল নগরে পানির হাহাকার পড়বে। বরিশাল নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে কোটি কোটি টাকা ব্যয়ে কীর্তনখোলা নদীর তীরে নির্মাণ করা হয় এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যার নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও এখন পর্যন্ত চালু হয়নি। কথা ছিল এই প্ল্যান্ট দুটির মাধ্যমে বরিশালের নগরবাসীর পানির চাহিদা মেটানো হবে, কিন্তু সে সুফল আজও ভোগ করতে পারেনি নগরবাসী। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্ল্যান্ট দুটি চালু করা গেলে নগরীর পানির সংকট দূর হবে বলে মনে করছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের এই আহ্বায়ক। বরিশাল সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে থাকে সেটিও খুবই অপ্রতুল এবং এ নিয়ে বিভিন্ন এলাকায় একটি হাহাকার তৈরি হচ্ছে। আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যেতে হবে। কালের বিবর্তনে বরিশালের প্রায় 70% জলাধারের অস্তিত্ব বিলীন হয়েছে। এতে কাজকর্মে ভূগর্ভস্থ পানির উপর ভরসা করতে হচ্ছে, যে কারণে নামছে পানির স্তর। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা মহা বিপর্যয়ের কারণ হতে পারে। প্রতিনিয়ত এই লবণাক্ত পানি আমাদের এখানে আপনার এই সুপেয় পানিকে আপনার হচ্ছে পলিউশন করছে, বা আপনার অ্যাভেলেবল সারফেস ওয়াটারকে আপনার হচ্ছে লবণাক্ততার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমরা তীব্র খাবার পানি, সুপেয় পানির সংকটে এই বরিশাল মহানগরবাসী পড়বে। বরিশাল মহানগরীতে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস। এর বিপরীতে দৈনিক পানির প্রয়োজন 7 লাখ লিটার। বর্তমানে সিটি কর্পোরেশন থেকে দৈনিক পানি সরবরাহ করা হচ্ছে 3 লাখ লিটার। তবে ঘাটতি পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম চালু সহ নানা ধরনের পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 7 কোটি লিটার পানি যেন আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহ দিতে পারি, এটা হলো আমার টার্গেট। এই টার্গেটকে সামনে নিয়েই আমি এই দুইটাকে আমাদের হাতে নেওয়ার চিন্তা করছি এবং আরও নতুন প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য যোগাযোগ করব এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য প্রজেক্ট এইটা সহ আরও কিছু নতুন নেওয়া যায় কিনা আমি সেটা চেষ্টা করব।
বরিশাল নগরের টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হয়ে গেছে অন্তত 8 থেকে 10 বছর আগেই। পানির চাহিদা মেটাতে নগরের বেলতলায় 2012 সালের 19 কোটি টাকায় ও নগরের রূপাতলীতে 2013 সালে 24 কোটি টাকা ব্যয়ে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু করা হয়, যা এখনও চালু হয়নি। প্ল্যান্ট দুটি চালু হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন বরিশাল। শীত বাড়ায় থমকে গেছে চুয়াডাঙ্গার জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, রোগীদের সেবায় কর্তৃপক্ষ বাড়তি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। রাত্রি আজকের যে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা পরিমাণ কিছুটা বেড়েছে, কিন্তু আসলে ঠান্ডার উপস্থিতি কিন্তু আসলে খুব একটা কমেনি। আজ কিন্তু কুয়াশা খুব একটা ছিল না, কিন্তু শীতের যে প্রকোপ অন্যান্য দিনের মতো আজও কিন্তু ছিল। এই ঠান্ডা বাড়ার ফলে হঠাৎ করেই চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি রাত্রি, সদর হাসপাতালের যে বেড সংখ্যা শিশুদের, সেটি কিন্তু মাত্র 33টি। সেই 33টির বিপরীতে এখন প্রায় 4 থেকে 5 গুণ রোগী ভর্তি আছে। পাশাপাশি শিশুদের পাশাপাশি আমি দেখেছি যে বয়স্ক রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তারা কিন্তু আসলে এই বেড না পেয়ে মেঝেতে আসলে নিচে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে করে আসলে রোগীর পাশাপাশি যারা স্বজনরা আছে, তারাও কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে। এরই মধ্যে একটা দুঃসংবাদ হচ্ছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে স্যালাইন, সেই স্যালাইন, ডায়রিয়া স্যালাইন কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে বেশ কয়েকদিন। আমার সাথে কথা হয়েছিল সদর হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা আছে তার সাথে। তিনি বলছেন যে এরই মধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অতি দ্রুত আসলে সংকট কেটে যাবে, নিরসন কেটে যাবে। তবে সিভিল সার্জনের সাথে আমার গতকালও কথা হয়েছিল। তিনি বলছেন যে হাসপাতালের কোনো সংকট নেই, যারা ভর্তি হচ্ছে তাদেরকে নিয়মিতভাবেই চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র কিন্তু পুরোই ভিন্ন। হাসপাতালে যারা আসছে তারা কিন্তু ওষুধ পাচ্ছে না, বেড পাচ্ছে না। এক প্রকার ভোগান্তিই বলা যায়। পাশাপাশি সদর হাসপাতাল ছাড়াও আমি বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে খোঁজ নিয়েছি এবং প্রাইভেট চেম্বারে খোঁজ নিয়েছি। এখানে কিন্তু প্রতিনিয়ত আসলে শিশু রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তো সব মিলিয়ে আসলে চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময়, ঠান্ডার সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটা বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে, সেই দিনগুলো কিন্তু একটু ভয়াবহই হবে। কারণ হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকের আকাশ কিন্তু আসলে মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা কিন্তু আজকে মিলবে না, আবহাওয়া অফিস বলছে। তো সব মিলিয়ে সামনের দিনগুলো শীত আরও পড়বে, সেই সময় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা আরও বাড়বে এবং হাসপাতালে কিন্তু একটা ভয়াবহ চিত্র তৈরি হবে প্রতি বছরের মতো এবছরও। তো শীত পরিস্থিতি নিয়ে সদর হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল। রাত্রি। সরবরাহ বাড়ায় ফেনীতে দাম কমেছে চাষের মাছ সহ দেশীয় সব মাছের। এ নিয়ে আরও জানাতে ফেনীর খাজুরিয়া এলাকার মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, মাছের দাম কমায় ক্রেতাদের মাঝে কতটা স্বস্তি ফিরেছে এবং মাছের দরদাম সম্পর্কে জানাবেন। রাত্রি, আজকের যে বাজার মাছের, এই বাজারে আমরা যেটি দেখেছি যে দেশীয় মাছ থেকে শুরু করে চাষের মাছ এবং সমুদ্রের মাছ, সব ধরনের মাছের সরবরাহ বেশি থাকার ফলে যেটি হয়েছে যে মাছের যে দাম সেটি কিন্তু কমেছে। মাছের দাম কমার কারণে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। আজকের আমরা খাজুরিয়ার যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তটিতে এসে যে দেখেছি যে 1 কেজির যেসব রুই মাছ রয়েছে সেই সব রুই মাছ পাইকারিতে বিক্রি হচ্ছে 180 এবং 170 টাকা। সেটি খুচরো বাজারে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। কাতল মাছও
বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, খুচরো বাজারে বেশি যেটি 200 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও মৃগেল এবং তেলাপিয়া যে মাছ সেগুলো কিন্তু 150 থেকে 180 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে সেটি 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও শীত থাকার কারণে কিন্তু মাছ শুকিয়ে গেছে অনেক জায়গায়। সেচ দেওয়ার পরে দেশীয় যেসব মাছ, গুলশা, ট্যাংরা, টাকি সহ অন্যান্য যেসব মাছ, সেসব মাছও কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আসছে, যার ফলশ্রুতিতে সেসব মাছেরও দাম কমেছে। গত সপ্তাহে দেশের যেসব মাছ কেজি প্রতি 450 থেকে 500 বিক্রি হচ্ছে, আজকের বাজারে সেটি 300 থেকে 320 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অপরদিকে সামুদ্রিক যেসব মাছ রয়েছে, বাইলা, পোমা, রূপচাঁদা, লইট্টা সহ অন্যান্য যেসব মাছগুলো গত সপ্তাহে কেজি প্রতি 220 থেকে 230 টাকা, ক্ষেত্র বিশেষে 250 টাকা বিক্রি হচ্ছে, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে একদম চাষের মাছ থেকে শুরু করে দেশীয় মাছ এবং সমুদ্রের যেসব মাছ, সব ধরনের মাছের কিন্তু সরবরাহ বেড়েছে, যার ফলশ্রুতিতে দাম কম দিতে পারছেন তারা। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহে অথবা অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এবং আজকের বাজারে মাছের দাম কিছুটা কম, তার ফলশ্রুতিতে তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে ক্রেতারা বলছেন যে মৌসুমের এখন যে সময়টা, এই সময় প্রচুর মাছ পাওয়ার কথা, দাম আরো কমার কথা, আরো যদি দাম কমে তাদের মধ্যে যে স্বস্তির যে বিষয়টা সেটি আরো বেশি থাকবে। আমরা কথা বলছি এখানকার যে মৎস্য আড়ত এবং ব্যবসায়ীরা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ফেনী শহরের খাজুরিয়ার যে মৎস্য আড়ত, এই মৎস্য আড়তটিতে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয়। ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের মিরসরাই সহ অন্যান্য অঞ্চলের যেসব মৎস্য প্রজেক্ট রয়েছে, সেসব মৎস্য প্রজেক্ট ছাড়াও এখানে কিন্তু সাতক্ষীরা, খুলনা এবং অন্যান্য অঞ্চল থেকে মাছ আসে, যার ফলশ্রুতিতে মাছের যে আধিক্য, তার ফলশ্রুতিতে তারা মাছ কম দামে ক্রেতাদের মধ্যে দিতে পারছেন। তো এই ছিল ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমার কাছে ফেনীর মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সোলেমান ডালিম। পদ্মা নদীতে নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিদিনই পণ্যবাহী কোস্টার জাহাজ আটকা পড়েছে মানিকগঞ্জের আন্থার মানিকঘাটে। বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। আসাদ জামানের প্রতিবেদন। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথের অন্তত 6 থেকে 8টি পয়েন্টে দেখা দিয়েছে নাব্য সংকট। বিশেষ করে আন্ধারমানিক ঘাটে প্রতিদিনই চট্টগ্রাম, মোংলা, সিলেট, কুতুবদিয়া ও নারায়ণগঞ্জ বন্দর থেকে আসা পণ্যবাহী কোস্টার জাহাজ আটকা পড়ছে। নৌপথে পানির গভীরতা কম থাকায় বাধ্য হয়ে জাহাজ থেকে সার, কয়লা, ক্লিংকার, পাথর ও খাদ্যপণ্য খালাস করে তা ছোট ছোট বাল্কহেডের মাধ্যমে পাঠানো হচ্ছে পাবনার নগরবাড়ি, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও রাজবাড়ির দৌলদিয়া নৌবন্দরে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে ব্যবসায়ীদের। ব্যাংক থেকে লুট করছি যাবো নগরবাড়ি, নগরবাড়ি যাইতে রাস্তা পানি কম, এখানে আটকা রেখেছি। মালিকরাও সমস্ত জাহাজ পাঠাইতে রাজি না, এই মাল এদিকে আনা সম্ভব হচ্ছে না। জাহাজে কোটি কোটি টাকার মাল থাকে, এখন এই জাহাজ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, এই দায়ভার নিবে কে? মাল শিফটিং করতে হলে আমাদের মালিকের কমসে কমপক্ষে 60 থেকে 70 হাজার টাকা আমাদের মালিকের ডোনেশন দেওয়া লাগবে। মালিক এখানে হরিণাল থেকে পাড়ি দেওয়ার পরে পানি কম নাব্যতার কারণে আমি কিন্তু মালের ড্রাফট কিছু কমাইয়ে তারপরে নগরবাড়ি যাবো। আন্দারমানিক এই যে জায়গাটা পানির কম, এই পানি কমের এই জায়গাটা কাটিয়ে দিলি, আর ওই লতিফপুরের ওই জায়গাটা যদি আমাদের কাটিয়ে দেয়, তাহলে আর আমাদের আর কোনো অসুবিধা আছে না। আমরা ইনশাল্লাহ এখান থেকে আর নগর করা লাগতেছে না, আমরা এক নাগাড়ে চালাইয়ে আমরা চলে যেতে পারতেছি। নৌপথের সংকট নিরসনে দ্রুত ড্রেজিং কার্যক্রমের আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমাদের গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে, ঠিক আছে। হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ড্রেজার এঙ্গেজ করবো। নাব্য সংকটের কারণে প্রতি বছরই এই সময়টাতে দুর্ভোগে পড়তে হয় এই পথে চলাচলকারী জাহাজগুলোকে। শিগগির ড্রেজিং কার্যক্রম চালু না হলে অনিশ্চয়তার মুখে পড়বে জাহাজ চলাচল, এমনটাই জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।
নিয়ম ভঙ্গ করে নাটোর সুগার মিলের সাবেক ডিজিএমকে সুবিধা দিতে গিয়ে হাজারো চাষিকে সংকটে ফেলেছেন কর্তৃপক্ষ। মিল এলাকার বাইরে থেকে কৃষকের আখ সাবেক ওই কর্মকর্তা নিজ নামে যোগান দেয় সরবরাহপত্র সংকটে আখ দিতে পারছেন না চাষিরা। ফলে জমি থেকে সময় মতো আখ কাটতে না পারলে রবি শস্য উৎপাদন নিয়ে বিপাকে পড়তে হবে চাষিদের। মিল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে সাবেক কর্মকর্তাকে আর সুবিধা না দেওয়ার কথাও জানান। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর সুগার মিলে পুরোদমে চলছে আখ মারাইয়ের কাজ। ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহনে মিলে আনা হচ্ছে আখ। তবে এই আখ সংগ্রহ নিয়ে রয়েছে স্থানীয় কৃষকদের বিস্তর অভিযোগ। নিয়ম নীতি না মেনেই চলছে পুরো প্রক্রিয়া। সুগার মিলে আখ সাধারণত সরবরাহ করেন স্থানীয় চাষিরাই, কিন্তু এখন মিল কর্তৃপক্ষ সরাসরি কৃষক নয়, কিনছে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে। কৃষকদের অভিযোগ, এতে করে সরকার নির্ধারিত দামে চাষিদের কাছ থেকে না কিনে অন্য মিল জোন থেকে আখ কিনে মিলে সরবরাহ করছেন নির্দিষ্ট ব্যক্তি। এতে করে আখ সরবরাহপত্র পাচ্ছে না কৃষকরা। চাষিরাই পর্যাপ্ত সরবরাহপত্র না পাওয়ায় একদিকে খেতেই নষ্ট হচ্ছে আখ, অন্যদিকে ব্যাহত হচ্ছে রবি শস্য চাষাবাদ। তো আজ কিছুদিন যাবত খুবই সংকট, আমরা ঠিকমতো পুঁজি পাচ্ছি না, মাঠের থেকে আখ নিয়ে আসতে পারতেছি না। লালপুলের কুশালের জন্য আমার সেন্টারের কুশালগুলো ঠিক মতন আসছে না। ঈশ্বরদী মেলের মাল এখানে দিচ্ছে, তাহলে নাটক তো লস খাবে। তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ মানতে নারাজ মিলের সাবেক এই কর্মকর্তা। জানান, মিলের সহযোগিতার জন্যই বাইরে থেকে আখ সরবরাহ করতেন তিনি। গোপালপুর এরিয়ার আমার নিজের কেন আমি নিজে আনতেছি, আবার কোনো সময় আমি বর্ডার বেল্টের কেন যদি যারা মনে করেন যে ভবিষ্যতে গুড়ের দাম বাড়লে মাড়াই করবে রাইখে দিত, এরকম তামালতলা এরিয়া, গোয়াস এরিয়া, এরকম ধরনের এরিয়ার 2-4টা আসলে সেইগুলাকেও আমি হেল্প করে এই মিলে দিচ্ছি। নির্দিষ্ট ব্যক্তিকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে স্বীকার করে এটি দ্রুত বন্ধের আশ্বাস কৃষি কর্মকর্তার। আর অন্য মিল জোন থেকে আখ সরবরাহের কথা স্বীকার করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের একজন বড় চাষি, সে ওনার নিজের আখ কিছু লোক আবার ঢুকতেও পারে, আসলে সব তো কন্ট্রোল করা সম্ভব না, একজনের উপর দিতে আরেকজন দেয়। যেহেতু এটা নিয়ে রিপোর্ট হয়েছে, আমরা এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। কোটা অনুযায়ী তার কাছে তো পুঁজি থাকে, সে হয়তো বা আমার যেটা যেই কয়েক গাড়ি আখ ঢুকেছে, সে হয়তো বা নিজের এইখানকার আখটা না দিয়ে ওইখানকার আখটা এখানে করেছে। এটা আমার নলেজে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিল কর্তৃপক্ষের এমন আচরণে সংকটে পড়েছেন কৃষকরা। ন্যায্যতার ভিত্তিতে আখ সরবরাহ নেওয়া না হলে আগামী মৌসুমে আখ চাষ এবং চিনি উৎপাদনের উপর প্রভাব পড়ার আশঙ্কা চাষিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। নড়াইলের সদর হাসপাতালে ১১৫টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৬১ জন। শূন্য পড়ে আছে ৮৭টি পদ, ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে বেশিরভাগ সময় রোগীকে যেতে হচ্ছে রাজধানীতে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। একই অবস্থা জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। নড়াইল থেকে ইমরান হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। নড়াইল সদরের দারিয়াপুর গ্রামের সন্তান সম্ভবা আফরোজা বেগম। গর্ভবতী এই নারী নড়াইল সদর হাসপাতালে এসেছিলেন সন্তান প্রসব করানোর আশায়। তবে চিকিৎসক সংকট ও বেশ কিছু জটিলতায় তাকে রেফার্ড করা হয় যশোরে। তবে কৃষক পরিবারের এই রোগীকে যশোরে নিতে অ্যাম্বুলেন্স বাবদ বাড়তি অর্থ খরচ হয় পরিবারের, সেই সঙ্গে পড়তে হয় ভোগান্তিতে। রোগী ফুলিছে, তা বলতেছে যে এখানে ওর বাচ্চা ম্যানেজার কোনো ইয়ে নেই, আইসিইউর ব্যবস্থা নেই, আপনারা হচ্ছে যশোর মেডিকেলে নিয়ে যান। শুধু আফরোজা নন, নড়াইলের লোহাগড়া, কালিয়া ও নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসলে প্রতিদিন অসংখ্য রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে পাঠানো হয় পাশের জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকায়, যাতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ করতে হয় কয়েক গুণ বেশি অর্থ। সদরে কেন কোনো থানা লেভেলেও কোনো ভালো চিকিৎসক নাই যে সর্বপ্রকার চিকিৎসা আমাদের হইতে পারে। আমাদের অন্য অন্য জেলায় যাইতে হয়। বড় কোনো ধরনের কোনো অপারেশন যদি আমাদের করতে হয় নড়াইলে, কোনো ধরনের কোনো বড় অপারেশন নড়াইলে হয় না। এইখানে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কথা সেটা আসলে এখান থেকে আমরা পাই না বা সেটা দেওয়া হয় না।
50 শয্যার আধুনিক সদর হাসপাতালটি 2007 সালে 100 শয্যায় উন্নীত করা হয়, তবে এখনও চলছে 50 শয্যার লোকবল দিয়ে। 100 শয্যার হাসপাতালে বিশেষজ্ঞ সহ 50 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 19 জন। কনসালটেন্ট 19 জনের বিপরীতে 7 জন, মেডিকেল অফিসার 5টি পদ থাকলেও আছে 2 জন। আর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সহ চতুর্থ শ্রেণীর অন্তত 208 জন কর্মচারীর জায়গায় আছে মাত্র 92 জন। অথচ এই হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসে 300-র বেশি রোগী, ফলে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই অবস্থা লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কালিয়া উপজেলায় 35 জন ডাক্তারের বিপরীতে রয়েছেন মাত্র 17 জন। লোহাগড়ায় 22 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 14 জন। চিকিৎসক সংকটে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে বলছেন হাসপাতালের আরএমও, তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করছি যেন মানুষের সেবা দিতে পারি, কিন্তু সেটা আশানুরূপ হচ্ছে না। এখন আমাদের জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। আমরা প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন সময় পাঠাচ্ছি। জেলা সিভিল সার্জন বলছেন বর্তমানে 47% ডাক্তারের পদ শূন্য রয়েছে। জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 250 বেডের প্রস্তাবনা হয়ে আছে এখনো পর্যন্ত। 100 বেডের হসপিটাল এবং 100 বেডের হসপিটালের জন্য জনবলের কিছুটা সংকটের পাশাপাশি যেহেতু কাজ লোড বেশি থাকে এবং হয়তো দেখা গেলো খুব জটিল যেগুলো রোগ আছে, যেমন ক্যান্সারের মতন চিকিৎসা বা যেগুলো দেখা যায় যে খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে, কিছু নার্ভাস সিস্টেমের রোগ মানে যেটা স্নায়ুতন্ত্রের রোগগুলো আছে, এগুলোকে রেফার করা হয়। গেল 1 বছরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন 28,000 রোগী, আর আউটডোরে সেবা নিয়েছেন 2,73,000-এর বেশি রোগী। এখন নড়াইল। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায়ের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। গুরুতর আহত অন্তত 68 জন। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জার্মানির ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে এই ঘটনা ঘটে। ম্যাগডেবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসলফ জানান, বড়দিন ঘিরে ওই মার্কেটে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। হঠাৎই ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় গাড়ি চাপায় শিশুসহ 2 জন নিহত হন। এদিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি 2006 সালে জার্মানিতে আসেন। মর্মান্তিক এই ঘটনার পরেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শহরটি পরিদর্শনে আসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের। জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় 100 মাইল পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ শহর। বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে যখন বর্ণিল আয়োজন, তখন ব্যতিক্রম উদ্যোগ নিল অস্ট্রেলিয়া ও বেলজিয়াম। সান্টাক্লজের কাছ থেকে উপহার পেল এই 2 দেশের চিড়িয়াখানার প্রাণীরা। খাবারের পাশাপাশি লাল রঙের বক্সের প্রতি বেশি আগ্রহ ছিল প্রাণীকুলের। বাকিটা জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। অস্ট্রেলিয়ার আইকনিক প্রাণী কোয়ালা, যাদের দেখা মিলবে শুধু দেশটির পূর্বাঞ্চলেই। দেখতে ছোটখাটো ভঙ্গির এক একটি কোয়ালার ওজন হয় প্রায় 20 পাউন্ড। 2 থেকে 3 ফুট পর্যন্ত এই প্রাণীর প্রধান খাবার ইউক্লিপটাস পাতা, যা খেয়ে টানা 20 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে কাটায় এক একটি কোয়ালা। বড়দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার এই বন্য পার্কে কোয়ালাসহ সব প্রাণীদের জন্য উপহার পাঠিয়েছে সান্তা, যেখানে ছিল খাবারসহ নানা উপহার, যা দেখে রীতিমতো আশ্চর্য প্রাণীকুল। আয়াসী ভঙ্গিতে খাবার খেয়ে উদযাপন করছে বড়দিনের উৎসব। সংশ্লিষ্টরা জানান, ক্রিসমাসে প্রাণীদের আনন্দ দিতে এই আয়োজন। Christmas has come early this year at the Ballarat Wildlife Park for our koalas. And even though Harvey can't read or write, Santa somehow knew exactly what he wanted on his Christmas list. Some delicious fresh gum leaves. অস্ট্রেলিয়ার ব্যালারাট ওয়াইল্ড লাইফ পার্কে 100টিরও বেশি ক্যাঙ্গারু, 35টি কোয়ালাসহ বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। বড়দিনের উৎসবে আলোকসজ্জায় সেজেছে বেলজিয়ামের পেরি দেইজা চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। বড়দিনের ছুটিতে দর্শনার্থীদের বরণ করে নিতে প্রস্তুত ইউরোপের বৃহত্তম এই পার্ক। ক্রিসমাস ঘিরে পুরো পার্ক ঘিরে লাগানো হয়েছে 10 লাখ রং বেরঙের বাতি ও এলইডি লাইট। বড় স্ক্রিনে থাকছে লাইটিং শো। দর্শনার্থীদের পাশাপাশি বড়দিনে চিড়িয়াখানার পশু পাখিদেরও দেয়া হয়েছে নানা উপহার। হাতিদের জন্য ছিল বাদাম ও রুটির মিশ্রণে তৈরি খাবার। ক্যাঙ্গারু ও হরিণের জন্য ছিল গাজরসহ পছন্দের হরেক রকম খাবার। রং বেরঙের বক্স মোড়ানো এসব খাবার পেয়ে কৌতূহলের শেষ নেই প্রাণীকুলের। On a des thématiques assez fortes avec Halloween, avec Noël, toute la décoration pour Noël, toute la décoration lumineuse qu'on donne au parc, donc on théâtralise le parc. On a une collection d'animaux lumineux, donc nos vrais animaux. 160 একর বেলজিয়ামের হাইনট ব্রুগলেটের এই পার্কে 7000-এরও বেশি বন্যপ্রাণী রয়েছে। উজ্জ্বল হাফিজ,
এখন বিশ্ব। ঊর্ধ্বমুখী মুসলিম জনসংখ্যা নিয়ে নতুন করে আলোচনায় ভারত 2050 সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী দেশের তালিকায় শীর্ষে উঠে আসবে দেশটি। শুধু তাই নয়, 2010 সালের তুলনায় 2050 সালে ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের হার কমবে 2.8% এবং ইসলাম ধর্মাবলম্বীর হার বাড়বে 4%। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এই প্রতিবেদনটির তথ্য নতুন করে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2050 সালে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হবে ভারত। শুনতে অবাক লাগলেও এক গবেষণা প্রতিবেদনের এই তথ্য নিয়ে সম্প্রতি আবারও আলোচনায় 140 কোটি জনসংখ্যার দেশ ভারত। আর তখন দেশটির মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 31 কোটিরও বেশি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পিআরসির বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে এই তথ্য। এর আগে পিআরসি প্রকাশিত গবেষণা তথ্যে দেখা যায় ভারতে 142 কোটি 86 লাখ থেকে বেড়ে 2050 সালে দেশটিতে জনসংখ্যা দাঁড়াবে 170 কোটিতে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা হবে 130 কোটি আর মুসলিম জনসংখ্যা হবে 30 কোটিরও বেশি। অর্থাৎ 2010 সালের সঙ্গে তুলনা করলে 2050 সালে ভারতে মোট জনসংখ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের হার কমবে 2.8%। বিপরীতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা বাড়বে 4%। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা টপকে যাবে ভারত। পিআরসির পপুলেশন গ্রোথ প্রজেকশনস 2010 থেকে 2050 শিরোনামের ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, শুধু ভারতই নয়, গোটা দুনিয়াতেই দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা। এদিকে মার্কিন গবেষণা সংস্থাটির সমীক্ষা তথ্য বলছে মুসলিমদের একটা বড় অংশের বসবাস এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান ও তুরস্ক। তবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর দেশ এখন ইন্দোনেশিয়া। এমনকি 2050 সাল নাগাদ পুরো ইউরোপে মুসলিম জনসংখ্যা 10% হবে বলেও মনে করছে পিউ রিসার্চ সেন্টার পিআরসি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইসরায়েলি আগ্রাসনে গভীর সংকটে ডুবে থাকলেও বেঁচে থাকার লড়াইয়ে হাল ছাড়ছে না গাজাবাসী। বোমার আঘাতে সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করে বিভিন্ন ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন 65 বছর বয়সী এক নারী, যা দেখে অনুপ্রাণিত যুদ্ধ বিধ্বস্ত নগরীর বাসিন্দারা। তৌহিদুর রহমানের আরেকটি প্রতিবেদন। ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রূপ নিয়েছে ধ্বংসস্তূপের নগরীতে। বোমার আঘাতে বাড়িঘর ধুলোর সঙ্গে মিশে যাওয়ায় 23 লাখ বাসিন্দার প্রায় সবাই এখন বাস্তুচ্যুত। বিভিন্ন স্কুল ও অস্থায়ী তাঁবুতে ঠাঁই নিয়েও রেহাই নেই। সবকিছু তছনছ করে দেয়া নগরীতে 14 মাস পরে এসে বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে করে কঠিন হয়ে পড়ছে বাড়িঘর হারা মানুষের জীবনযাত্রা। খাদ্য, ওষুধ ও সুপেয় পানির সংকট করুণভাবে ভোগাচ্ছে। দুষ্প্রাপ্য হয়ে উঠছে খাবার পানি। যতটুকু মিলছে তাও সুপেয় না হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগ। এত সংকটের মধ্যেও বেঁচে থাকার লড়াইয়ে হাল ছাড়ছেন না গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপের মধ্যে উকি দেয়া এক টুকরো এই সবুজ ফসলি মাঠ তারই প্রতিচ্ছবি, যেখানে 65 বছর বয়সী নারী আয়েশা আল দাহিসের হাত ধরে জন্মেছে পেঁয়াজ, রসুন, লেটুস ও পালং শাক সহ বাহারি সবজি। এখান থেকেই চলছে 9 সদস্যের পরিবারের ভরণ পোষণ। فلما فكرت في جوع الأصغر وقعدوا يعيطوا لا في طحين ولا في حاجة، كنا عايشين على المعلبات اللي هي البازيل الفاصوليا ويقعدوا يعيطوا يقولوا هذا مش قوت إلنا। মৃত্যুপুরীতে রূপ নেয়া গাজা উপত্যকায় 65 বছর বয়সী এই নারীর ক্ষুধা নিবারণের যুদ্ধে অনুপ্রাণিত অনেকেই। খাদ্যপণ্যের চরম সংকট ও অর্থনৈতিক দুরবস্থায় যুদ্ধ বিধ্বস্ত গাজার অন্যান্য বাসিন্দারাও ফসল ফলানোর দিকে ঝুঁকছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আবাহনীকে সুবিধা দিতে দেশের আম্পায়ারদের ব্যবহার করেছেন সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নিঃস্ব করেছেন দ্বিতীয়, তৃতীয় বিভাগের অসংখ্য ক্লাবকে।
ক্লাব কর্তাদের মিথ্যা মামলা দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এখন টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল। অভিযোগ স্বীকার করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। বাকিটা জানাচ্ছেন রেদওয়ান শাওন। দেশ বদলের হাওয়ায় গেল এক যুগে ঢেকে রাখা অসংখ্য অনিয়ম সময়ের পরিক্রমায় বেরিয়ে আসছে একে একে। কোটি বাঙালির আবেগের ক্রিকেটও ছাড় পায়নি দুর্নীতির কালো থাবা থেকে। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনার পরিচালক ইসমাইল হায়দার মল্লিক মেতেছিলেন ঘরোয়া ক্রিকেটের ধ্বংসলীলায়। পাপন, সালমান এফ রহমান, কাজী নাবিল সহ বেশ কজন আওয়ামী সাংসদের নিয়ন্ত্রণাধীন আবাহনী ক্লাবকে বিশেষ সুবিধা দিতে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে দেশি আম্পায়ারদের। প্রতি বছর এই ক্লাবটিকে চ্যাম্পিয়ন করতেই যেন ঘরোয়া ক্রিকেটে আয়োজন করা হতো টুর্নামেন্ট। বিভিন্ন সময়ে এসব অন্যায়ের প্রতিবাদ করেছেন ক্রিকেটার সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। তাতে লাভের আশায় গুড়ে বালি। উল্টো অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় পাপন গঙ্গের আঙ্গুলের ইশারায় মিথ্যা মামলা আর পারিবারিক হয়রানির শিকার হয়েছেন ক্লাব কর্তারা। হয়রানির মাত্রা এতটাই বেশি ছিল যে অনেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পরদেশে। পাপন ভাই বলেন, মল্লিক সাহেব বলেন, ওনাদের এগেনস্টে আমার ক্লাব প্রেসিডেন্ট একটা বক্তব্য দেওয়ার, সেটা রেস ধরে দেখা গেছে যে পরবর্তী বছরই আমার আল রশিদ ক্লাবটাকে একদম ক্রিকেট থেকেই নিঃশেষ করে দেওয়া হয়। প্রতিবাদ করতে গিয়েছি, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। মামলা যখন হয়ে যায়, এটা পারিবারিকভাবে কিন্তু আমরা হ্যায় হই, সামাজিকভাবে একটা হ্যায় হই। তা আমারও ভাই পরিবার আছে, পরিবার ছেড়ে আমাকে দেশ ছেড়ে থাকতে হয়েছে অনেক দিন। পাপন মল্লিক গঙ্গের দাপটের কাছে অসহায় আম্পায়াররাও বাধ্য হয়ে বেছে নিতেন দুর্নীতির পথ। মাঠে চলতো তাদের স্বেচ্ছাচারিতা। ঢাকা শহরের যেগুলোর নাম ছিল, ওয়ারি শতবর্ষীয় ক্লাব, ফরাজগঞ্জ পুরনো ক্লাব, এই টিমগুলোকে তারা একদম টোটালি ক্রীড়াঙ্গন থেকে ডিলিট করেছে। কেন? এগুলো মল্লিক সাহেবদের পক্ষে ছিলেন না। পুরনো বোর্ড সভাপতির ওপর আনিত এসব অভিযোগ স্বীকার করেছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানও। তবে জানালেন এখন দিন বদলে গেছে। কেউ যদি করেও থাকে, আগে করেছে, আমরা তো সবাই ওই জিনিস থেকে বার হয়ে আসার চেষ্টা করছি। আমার আম্পায়াররা হ্যাজ রিয়েলি ইমপ্রুভড। আই এম 100% গ্যারান্টি দিতে পারি, ইন্টেনশনালি খারাপ করার কোনো আম্পায়ার নেই। ক্রিকেট বিনোদনের অংশ নাকি রাজনীতির? প্রশ্নটা অনেক দিনের। তবে গেল 13-14 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রাজনীতির প্রভাব চলেছে, এই ক্রীড়া সংগঠকের মুখেই যেন তার প্রমাণ মিলল। দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে সংবাদ মাধ্যমে বুলি আওড়ানো সেসব ব্যক্তি আজ নিখোঁজ। তবে তারা সে সময়ে দেশের ক্রিকেটের মেরুদণ্ডটা যেভাবে ভেঙেছেন, বর্তমান দায়িত্বে আসা ব্যক্তিদের সেটা রিকভার করতে কতদিন সময় লাগে, সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। শেষ করছে এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ফের অস্থির ডলারের বাজার। আইএমএফ এর পরামর্শে আংশিক বাজার নির্ভর বিনিময় হার নির্ধারণ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ আনতে ৩৩৫ কোটি টাকায় নির্মিত রূপপুর রেল স্টেশন, 2 বছরে আসেনি কোনো মালামাল। নদীবেষ্টিত বরিশালে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। সুপেয় পানির তীব্র সংকট, দ্রুত ব্যবস্থা না নিলে বিপর্যয়ের শঙ্কা। এবং আবাহনীকে সুবিধা দিতে আম্পায়ারদের হাত করার অভিযোগ পাপন গঙ্গদের বিরুদ্ধে। নিঃস্ব করেছেন দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অসংখ্য ক্লাবকে। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।